হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসবি ইনস্টিটিউট। ওয়েলকাম ইউ অল। আমি শুভেন্দু অধিকারী তোমাদের উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। দেখো, আমাদের চ্যানেলে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের কনসেপ্টের ক্লাস, এমসিকিউ ক্লাস দেওয়া হয় এবং কি উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সের কিন্তু ক্লাস দেওয়া হয়। সেই জন্য বলবো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো, তোমাদের কিন্তু কাজে আসবে। তাহলে চলো বেশি কথা না বলে আজকে শুরু করবো। আজকের এই সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্স, খুবই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কিন্তু আলোচনা হয়। একদম খুব বাছা বাছা বিষয়ের উপরে কারেন্ট অ্যাফেয়ার্স থাকে, খুব গুরুত্বপূর্ণ যেগুলো আর কি, যে আপকামিং যে এক্সামগুলি রয়েছে সেই এক্সামগুলির জন্য একদম খুব বাছা বাছা কিছু কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু থাকে, সেইগুলো নিয়ে কিন্তু এই ক্লাসটাকে তৈরি করা হয়। তাহলে চলো শুরু করবো। কি আছে প্রথম, কি আছে আমরা দেখবো। দেখো, ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ, খুব গুরুত্বপূর্ণ জায়গা। ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নিযুক্ত হলেন কে? ভারতেরই স্বনামধন্য ক্রিকেটার গৌতম গম্ভীর। আমরা এটা প্রত্যেকেই জানি কে হলেন। তাহলে বর্তমান সম্প্রতি ভারতের ক্রিকেট দলের কোচ হলো কে? গৌতম গম্ভীর, তাই তো? সে ভারতেরই একজন কি স্বনামধন্য ক্রিকেট প্লেয়ার। এই পদে তিনি 2027 সাল পর্যন্ত থাকবেন। যিনি রাহুল দ্রাবিড়ের স্থলাভিষিক্ত, অর্থাৎ রাহুল দ্রাবিড়, অর্থাৎ যে ফরমার কোচ, হেড কোচ ছিল কে? রাহুল দ্রাবিড়। যেহেতু রাহুল দ্রাবিড়ের সময়কাল এই টি-20 ওয়ার্ল্ড কাপের সাথেই শেষ হয়ে আছে, অর্থাৎ টি-20 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত কিন্তু রাহুল দ্রাবিড়ের যে সময়কাল ছিল হেড কোচ থাকার, সেটা শেষ হয়ে যাওয়ার কিন্তু বিসিসিআই অর্থাৎ নিউ হেড কোচকে কিন্তু নিযুক্ত করেছে। অর্থাৎ তাহলে বর্তমানে আমাদের নতুন হেড কোচকে গৌতম গম্ভীর। ক্লিয়ার? তারপরে চলো নেক্সট দেখো কি আছে, ভালো করে প্রত্যেকটা জিনিস তোমরা নোট ডাউন করে নাও। আর কি বলছে? ইন্টিগ্রেটেড ট্রাইবাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, নাবার্ড বা ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, তাই তো? এটা হচ্ছে ইন্টিগ্রেটেড ট্রাইবাল ডেভেলপমেন্ট। এটা একটা কি? এটা হচ্ছে ইন্টিগ্রেটেড ট্রাইবাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। তার ভিতরে কি পাচ্ছি আমরা? ওয়াদি মডেল। ওয়াদি মডেল জিনিসটা কি আমরা একটু জানবো। তার আগে বলছি, ভিত্তিতে কেরালার কি কুলাথুপুঝা এই গ্রামে একটি সমন্বিত আদিবাসী উন্নয়ন কর্মসূচি গ্রহণ করেছে। কারা গ্রহণ করেছে? যে নাবার্ড বা ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। এটা প্রত্যেকেই জানি নাবার্ড কতটা একটা বিখ্যাত একটা সংস্থা। আর কি এই প্রকল্পের অর্থায়ন এবং উপজাতি ও উন্নয়ন তহবিল থেকে। এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য হল উপজাতি পরিবারগুলির আয়ের উৎসকে সুনিশ্চিত করা এবং উপজাতীয় প্রতিষ্ঠানগুলি রয়েছে সেগুলির শক্তি আরো বৃদ্ধি করা। এবারটা ওয়াদি মডেল কি জিনিস? ওয়াদি মডেলটা একটা জিনিস আমাদের জানতে হবে। ওয়াদি মডেলটা হলো সেই বিষয়টা যে মডেলের আন্ডারে যে যাবতীয় উপজাতি অধ্যুষিত এলাকাগুলি রয়েছে তাদের জন্য যাবতীয় উন্নয়নমূলক যে মানে কাজকর্ম বা কর্মসূচি নেওয়া হয় সেগুলোকে ওয়াদি মডেলের আন্ডারে পড়ে। ঠিক আছে? এই ওয়াদি মডেল আর কি, এই মডেলের যে কি পরিকল্পনা বা কর্মসূচিগুলি কি কি সেগুলো আমাদের জানতে হবে। সেগুলো হচ্ছে যে উপজাতি অধ্যুষিত যে এলাকাগুলি আছে সেই এলাকার মানুষজনদের যে আর কি জীবিকামূলক যে কাজকর্ম, ঠিক আছে, বা তাদের যে আর কি দৈনন্দিন জীবন চলার জন্য যে কাজকর্ম বা জীবিকার কথা যদি আমরা বলি, বা তারা যে কাজের সাথে লিপ্ত সেই কাজগুলিকে আরো উৎসাহ প্রদান করা, অর্থাৎ যাতে তাদের জীবিকা নির্বাহ সঠিকভাবে করতে পারে এবং তাদের আরো উৎকর্ষ প্রদান করা, যাবতীয় সাহায্য, অর্থ সাহায্য, তাদের আর কি যে তারা যে কাজ করে সেই কাজের যে উপযোগী উপকরণ প্রদান ইত্যাদি কর্মসূচিগুলো কিন্তু আমাদের ওয়াদি মডেলের ভিতরে কিন্তু পড়ে যায়। ঠিক আছে? এবার সেই ওয়াদি মডেলের আন্ডারে কিন্তু ন্যাশনাল ব্যাংক বলছে এটা কি ইন্টিগ্রেটেড ট্রাইবাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম নিয়েছে কি নাবার্ড। পরিষ্কার? এটা প্রথম কর্মসূচি কোথায় হচ্ছে? ভারতের কেরালা রাজ্যে। কোন গ্রামে? এটা হচ্ছে কুলাথুপুঝা। রাজ্যটাই বেশি ইম্পর্টেন্ট, গ্রামটা অতটা ইম্পর্টেন্ট নয়। চলো নেক্সট কি হচ্ছে? বলছে সেন্ট ডেনিস রিইউনিয়ন ওপেন 2024। এটি কি খেলা? এটি হচ্ছে ব্যাডমিন্টন খেলা। সেন্ট ডেনিস রিইউনিয়ন ওপেন 2024 খেলাটি ফ্রান্সে অনুষ্ঠিত হয় 3রা জুলাই থেকে 7ই জুলাই পর্যন্ত। খেলাটির নাম কি আমরা পাচ্ছি? যে ডেনিস রিইউনিয়ন ওপেন 2024, তাই তো? এটা কি? এটা হচ্ছে ব্যাডমিন্টন। এই খেলাটা কি ব্যাডমিন্টনের একটা কাপের নাম, তাই তো? তার ভালো খুব গুরুত্বপূর্ণ আছে কি বলছে তাসনিম মির মহিলা বিভাগে সিঙ্গেল টাইটেল অর্জন করেছে, তাই তো? তাহলে কি তাসনিম মির হচ্ছে মহিলা বিভাগে সিঙ্গেল টাইটেল অর্জন করেছে। আর পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল অর্জন করেছে কি থারুন মান্নাপল্লী।
থারুন মান্নাপল্লী, তাই তো? থারুন মান্নাপল্লী খুব গুরুত্বপূর্ণ দুটি নাম, তাহলে কি মহিলা বিভাগে কি তাসনিম মির আর পুরুষ বিভাগে কি থারুন মান্নাপল্লী। এই দুজন ব্যক্তি কি করেছে যে সিঙ্গেল টাইটেল অর্জন করেছে। আবার কাকে কাকে হারিয়েছে দেখবো। তাহলে থারুন মান্নাপল্লী কাকে হারিয়ে জাপানের ইউদাই ওকিমোটোকে হারিয়েছে, এই টাইটেল অর্জন করেছে। অন্যদিকে তাসনিম মির যিনি স্বদেশীয় কি রাক্সিতা শ্রীকে হারিয়ে এই টাইটেল অর্জন করেছে। বুঝা গেল? প্রত্যেকটা জিনিসই কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। সেন্ট ডেনিস ইউনিয়ন ওপেন, এটা কি? এটা হচ্ছে একটা ব্যাডমিন্টন খেলা, একটা কাপের নাম, তাই তো? এই কাপটি কোথায় অনুষ্ঠিত হয়েছে? ফ্রান্সে অনুষ্ঠিত হয়েছে। আর সিঙ্গেল টাইটেল কিন্তু ভারতেরই কিন্তু দুজন ব্যক্তি, অর্থাৎ মহিলা বিভাগে এবং পুরুষ বিভাগে পেয়েছে। মহিলা বিভাগে কে পেয়েছে? তাসনিম মির। আর পুরুষ বিভাগে কে পেয়েছে? থারুন কি আছে আমরা দেখো আরেকবার নামটা পড়বো কি থারুন মান্নাপল্লী। খুব গুরুত্বপূর্ণ কিন্তু, ঠিক আছে? চলো প্রত্যেকটা থেকে যতগুলি ইনফরমেশন আছে আমাদের কিন্তু কালেক্ট করে রাখতে হবে। তারপর দেখো ভারতীয় অন্তরিক্ষ হ্যাকাথন, এটা খুব গুরুত্বপূর্ণ। অন্তরিক্ষ হ্যাকাথন জিনিসটা কি সেটা বলবো। বলছে ইন্ডিয়ান স্পেস হ্যাকাথন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা প্রধান শ্রীধর পানিক্যের সোমনাথ 4 জুলাই প্রথম ন্যাশনাল, এটা একটু এই জায়গাটায় সরি স্পেস ডে, এটা হচ্ছে কি স্পেস ডে। এই যে ন্যাশনাল স্পেস ডে উপলক্ষে, ন্যাশনাল স্পেস ডে যেটা কিন্তু সর্বপ্রথম ন্যাশনাল স্পেস ডে 2024-এর 23শে অগস্ট কিন্তু পালন করা হবে। সেই দিন উপলক্ষে কিন্তু যে ইসরোর প্রধান শ্রীধর পানিক্কর সোমনাথ কিন্তু একটা যে বিষয়টা কর্মসূচি নিয়েছে সেটা কি ভারতীয় অন্তরিক্ষ হ্যাকাথন। এই হ্যাকাথন জিনিসটা কি জিনিস? হ্যাকাথন হচ্ছে একটা যে কম্পিউটার যে প্রোগ্রামাররা আছে তারা যে অ্যাপ্লিকেশনগুলো বানায় বা সফটওয়্যার ডেভেলপমেন্ট যারা আছে তারা এই সফটওয়্যারগুলোকে ডেভেলপমেন্ট করে, সেটা একটা যে সমস্ত অনেকগুলি দেশের এই যে কম্পিউটার ডেভেলপমেন্টের যে প্রোগ্রামার রয়েছে তাদেরকে নিয়ে একটা মানে যৌথ প্রয়াস। সেই প্রয়াস আমরা সকলে মিলে একটা অ্যাপ্লিকেশন তৈরি করা, যে অ্যাপ্লিকেশনটা জনকল্যাণমূলক। আমি সহজেই বললাম যে অ্যাপ্লিকেশনটা জনকল্যাণমূলক কাজের সাথে যুক্ত হবে, ঠিক আছে? একটা অ্যাপ্লিকেশন বলতে আমরা বুঝি যেটা সফটওয়্যার, ঠিক আছে? তাহলে দেখো আর এই বিষয় যেটা ভারতীয় অন্তরিক্ষ হ্যাকাথন সেই জিনিসটা কি জন্য তৈরি হচ্ছে দেখো। আর এটা কোন কি উপলক্ষে হচ্ছে সেটা কিন্তু ইন্ডিয়ান স্পেস ডে, যেটা প্রথম পালিত হচ্ছে 2024-এর 23শে আগস্ট, তাই তো? সেই দিন উপলক্ষে কিন্তু এই যে অন্তরিক্ষ হ্যাকাথন নামের এই যে কর্মসূচি কিন্তু নিয়েছে ইসরো প্রধান ঘোষণা করেছেন ইসরো প্রধান শ্রীধর পানিক্যের সোমনাথ। আর কি এই যে ভারতীয় অন্তরিক্ষ হ্যাকাথন, এটা কোন বিষয়ের উপর অ্যাপ্লিকেশনটা করার বিষয়ে তারা প্রয়াস নিয়েছে, সেটা হচ্ছে যে ভারতীয় মানে আর কি যে ইকোসিস্টেমটা বা বাস্তুতন্ত্রকে পরীক্ষা নিরীক্ষা বা আর কি পর্যবেক্ষণ করার বিষয়টির জন্য একটা সুন্দর একটা অ্যাপ্লিকেশন তৈরি করার প্রয়াসই কিন্তু নিয়েছে এই যে ভারতীয় অন্তরিক্ষ হ্যাকাথন। ক্লিয়ার? চলো নেক্সট কি আছে দেখবো। আর এখানে আরেকবার বলবো ইন্ডিয়ান স্পেস ডে, মানে ইন্ডিয়ান স্পেস ডে কিন্তু 2024-এর কি 23শে আগস্ট কিন্তু পালিত হবে। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, তাই তো? আর দেখো বলছে হাইয়েস্ট সিভিলিয়ান অনার অফ ফ্রান্স, অর্থাৎ ফ্রান্সের হাইয়েস্ট যে ফ্রান্সের যে সর্বোচ্চ বেসামরিক পুরস্কার রয়েছে সেটা নাইট অফ লিজিয়ন অফ অনার। এটা কি ফ্রান্সের সর্বোচ্চ পুরস্কার, তাই তো? আমরা কি পাচ্ছি নাইট অফ লিজিয়ন অফ অনার, এগুলো ফ্রান্সের সর্বোচ্চ অসামরিক পুরস্কার, যে পুরস্কারে ভূষিত হলো HCL টেকনোলজি। হোয়াট? HCL টেকনোলজি লিমিটেডের চেয়ারম্যান কি রোশনি, খুব গুরুত্বপূর্ণ, রোশনি নাদার মালহোত্রা, খুব গুরুত্বপূর্ণ রোশনি নাদার মালহোত্রা, যিনি কি নাম কি HCL লিমিটেডের টেকনোলজি লিমিটেডের চেয়ারম্যান। তিনি এই যে ফ্রান্সের হাইয়েস্ট সিভিলিয়ান অনার কিন্তু পেয়েছেন, তাই তো? আর কি এই পুরস্কারটি তাকে দেওয়া হয়েছে তার বলতে এই যে রোশনি নাদার মালহোত্রা এবং ভারত ও ফ্রান্সের মধ্যেকার যে ব্যবসায়িক সহযোগিতা এবং প্রয়াসের জন্য, ঠিক আছে, তাকে কিন্তু এই পুরস্কারে সম্মানিত করা হয়েছে। তাহলে আমাদের যদি কোশ্চেন দিয়ে দেয় যে সম্প্রতি কোন মহিলা বা কোন ব্যক্তি যে ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পেয়েছে, তাহলে কিন্তু আমরা বলবো কি রোশনি নাদার মালহোত্রা, ঠিক আছে? পরিষ্কার? নেক্সট দেখো কি আছে জোড়াওয়ার ট্রায়ালস বাই ডিআরডিও। জোড়াওয়ারটা কি আমরা দেখবো এখন। জোড়াওয়ার জিনিসটা কি আছে, ঠিক আছে? হোয়াট ইজ জোড়াওয়ার? জোড়াওয়ারটা কি পাচ্ছি আমরা
বলছে জোড়া ওয়ার্ড, খুব গুরুত্বপূর্ণ। এটা একটা জোড়া ওয়ার্ড, তাহলে একটা আমরা দেখেই বুঝতে পারছি যে একটা কোন ট্রায়ালের বিষয়, সেটা কি জিনিসটা জানবো। সম্প্রতি ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ভারতের একটি বৃহৎ রিসার্চ অর্গানাইজেশন, যা সম্প্রতি জোড়া ওয়ার্ড, তাই তো, জোড়া ওয়ার্ড নামে দেশীয় প্রযুক্তিতে তৈরি একটি হালকা ওজনের যুদ্ধের ট্যাঙ্ক, যার কিন্তু পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে। এই ট্রায়ালটি গুজরাটের হাজিরাতে সংগঠিত হয়েছে। তাহলে কি বলে, এটা একটা যুদ্ধের যে ট্যাঙ্ক ব্যবহৃত হয় সেই ট্যাঙ্ক, এটা খুব হালকা ওজনের একটা দেশীয় প্রযুক্তিতে তৈরি একটা ট্যাঙ্ক, তাই তো। এই ট্যাঙ্কটির ওজন পাবো আমরা 25,000 কেজি, তাই তো, বা 25 টন। তাহলে কি পাচ্ছি, আর এটি গুজরাটের হাজিরাতে কিন্তু এই সফলভাবে যে আর কি ট্রায়াল রানটা যেটা করানো হয়েছে সেটা কিন্তু গুজরাটের হাজিরাতে করা হয়েছে। আর এই যে হালকা ওজনের যে ট্যাঙ্কটি ডিআরডিও আর কি তৈরি করেছে, সেটা কিন্তু এলএনটি কোম্পানির সহযোগিতায় সে কিন্তু এই নকশাটা কিন্তু এই যে ট্যাঙ্কের যে ডিজাইনটা সেটা কিন্তু করেছে, ঠিক আছে। তাহলে আমাদের এটাও দিয়ে দিতে পারে কোন কোম্পানির সহযোগিতায় ডিআরডিও যে আর কি যে 25 টন ওজনের যে সম্পত্তি যে ট্যাঙ্কটি আবিষ্কার করেছে বা তৈরি করেছে, সেটা কি কোন কোম্পানির সহযোগিতায় সে ডিজাইনটা করে, তাহলে কিন্তু আমরা বলবো এলএনটি কোম্পানি, তাই তো। পরিষ্কার পেলাম। তাহলে কি পাচ্ছি, এটা একটা ট্যাঙ্কের নাম, খুব হালকা ওজনের, কত, 25 টন, তাই তো। আর কি দেশীয় প্রযুক্তিতে খুব হালকা ওজনের একটি যুদ্ধ ট্যাঙ্ক। আর কি এটা হচ্ছে আশা করা হচ্ছে যে 2027 সালের মধ্যে সমস্ত যে ট্রায়ালগুলি আছে সেই ট্রায়ালগুলো সম্পন্ন করে ইন্ডিয়ান আর্মিতে কিন্তু এই ট্যাঙ্কটিকে কিন্তু দিয়ে দেওয়া হবে। নেক্সট দেখো, বলছে 16th ফিনান্স কমিশন অ্যাডভাইসারি কাউন্সিল, যে 16তম ফিনান্স কমিশন রয়েছে ভারতের, আমাদের জানি যে 280 ধারায় যে ফিনান্স কমিশনের বিষয়টি রয়েছে, তাই তো। 280 ধারায় কিন্তু এই বিষয়টি রয়েছে। 280 ধারায় যে ফিনান্স কমিশনের বিষয়টি রয়েছে 16তম অর্থ কমিশনের, সেটি যে 5 সদস্যের যে অ্যাডভাইসারি কাউন্সিল রয়েছে তারা নিযুক্ত হলেন, সেই সদস্যরা, যে 5 সদস্যের যে অ্যাডভাইসারি কাউন্সিল রয়েছে সেই সদস্যরা কারা কারা, ডি.কে. শ্রীবাস্তব একজন, নীলকান্ত মিশ্রা একজন, প্রাঞ্জল ভান্ডারী একজন, রাহুল বাজোরিয়া আরেকজন, আর কি পুনম গুপ্তা। এই যে পুনম গুপ্তা তিনি কিন্তু এই যে কমিটি, সেই কমিটির আহ্বায়ক পদে কিন্তু নিযুক্ত হয়েছে। তাহলে যে 16তম অর্থ কমিশনের যে আর কি পাচ্ছি অ্যাডভাইসারি কাউন্সিলের আহ্বায়ক পদে কে নিযুক্ত হলেন, যদি আমাদের কোশ্চেন দিয়ে দেয় আমরা বলবো পুনম গুপ্তা। ক্লিয়ার। পুনম গুপ্তা কিন্তু যে 16তম অর্থ কমিশনের যে অ্যাডভাইসারি কাউন্সিলের আহ্বায়ক পদে বা কনভেনার পদে কিন্তু নিযুক্ত হয়েছে। আর এখান থেকে আরেকটা জিনিস জানার আমি তোমাদের সেটা প্রিভিয়াস কারেন্ট অ্যাফেয়ার্স যে ক্লাস ছিল সেটা কিন্তু করেছি, যে 16তম অর্থ কমিশনের যদি চেয়ারম্যানের নাম দেয় তাহলে কিন্তু আমরা বলবো অরবিন্দ পানাগড়িয়া। কি বলবো, অরবিন্দ পানাগড়িয়া, তিনি কিন্তু 16তম অর্থ কমিশনের চেয়ারম্যান, ঠিক আছে। নেক্সট দেখো কি আছে, ভারত ও তাইওয়ান ট্রেড এগ্রিমেন্ট, ভারত এবং তাইওয়ানের মধ্যেকার একটা ব্যবসায়ী চুক্তি, সেটা কি, সম্প্রতি ভারত এবং তাইওয়ান একটি ট্রেড এগ্রিমেন্ট কিন্তু স্বাক্ষর করেছে, একটা যে ব্যবসায়িক চুক্তি কিন্তু স্বাক্ষর করেছে কে, ভারত এবং তাইওয়ান। কি বিষয়ে, উভয় দেশের মধ্যবর্তী অর্গানিক প্রোডাক্ট, কি অর্গানিক প্রোডাক্ট নিয়ে কিন্তু আদান প্রদান সংক্রান্ত চুক্তি, অর্গানিক প্রোডাক্ট প্রথম দ্বিপাক্ষিক চুক্তিটা, তাই তো। তাহলে অর্গানিক প্রোডাক্ট নিয়ে প্রথম দ্বিপাক্ষিক চুক্তি কোন দুটি দেশের মধ্যে হলো, সেটা কিন্তু আমরা বললাম ভারত এবং তাইওয়ান। আর এখান থেকে একটা জিনিস, যে তাইওয়ানের রাজধানী কি, তাইওয়ানের রাজধানী হচ্ছে তাইপেই, এটা কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে। ক্লিয়ার। চলো নেক্সট দেখবো কি আছে, বলছি ওয়ার্ল্ড পপুলেশন ডে, খুব গুরুত্বপূর্ণ। ওয়ার্ল্ড পপুলেশন ডে গুরুত্বপূর্ণ কেন, আমি বলবো তোমাদের প্রত্যেককে ভালো করে মনোযোগ সহকারে দেখো, যে ওয়ার্ল্ড পপুলেশন ডে হচ্ছে প্রতি বছর 11 জুলাই দিনটিকে কিন্তু পালন করা হয়, তাই তো। ওয়ার্ল্ড পপুলেশন ডে কবে পালন করা হয়, 11 জুলাই দিনটিতে পালন করা হয়। এটি 30তম ওয়ার্ল্ড পপুলেশন ডে, তাহলে 2004, এটা কি ওয়ার্ল্ড পপুলেশন ডে 2024টা কত, 30তম ওয়ার্ল্ড পপুলেশন ডে। বিশ্বজনীন জনবিস্ফোরণ সংক্রান্ত যে সমস্যাগুলি রয়েছে সেই সমস্যাগুলির বিষয় থেকে সচেতনতা বৃদ্ধি করার উদ্দেশ্যে কিন্তু এই যে ওয়ার্ল্ড পপুলেশন ডেটা পালন করা হয়। আর কি এই দিনটি পালন করা হয় 2024 সালে ওয়ার্ল্ড পপুলেশন ডে থিম, এই যে 2024 ওয়ার্ল্ড পপুলেশন ডে থিমটা কি পাচ্ছি আমরা, দেখো কি পাবো, টু লিভ নো ওয়ান বিহাইন্ড, কাউন্ট এভরিওয়ান, মানে কাউকে ছাড়া যাবে না, প্রত্যেককেই গণতির ভিতরেই আনতে হবে। আর ওয়ার্ল্ড লার্জেস্ট সিটি পপুলেশন 2024 অনুযায়ী ওয়ার্ল্ড লার্জেস্ট সিটি, অর্থাৎ বিশ্বের মধ্যে সবচেয়ে আর কি জনবহুল শহরের কথা যদি বলা হয় তাহলে কিন্তু প্রথম স্থানে রয়েছে জাপানের টোকিও শহরটি, আর দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি শহরটি।
এখানে কত মিলিয়ন জনসংখ্যা রয়েছে? জাপানের টোকিওতে রয়েছে 37 মিলিয়ন। আর কত? আর যে আমাদের দিল্লি, যেটা কি দ্বিতীয় স্থানে রয়েছে, সেটা কিন্তু রয়েছে 33 মিলিয়ন জনসংখ্যা। আর নবম স্থানে রয়েছে কিন্তু মুম্বাই শহরটি। তাহলে দুটো এখানে গুরুত্বপূর্ণ কোশ্চেন পাচ্ছি কি কি, যে বিশ্বের সবচেয়ে জনবহুল শহর কোনটা? জাপানের হচ্ছে যে তাইওয়ান। আর দ্বিতীয় বৃহত্তম শহর কোনটা বিশ্বের ভিতরে জনবহুল? সেটা বলবো আমরা দিল্লি, তাই তো? তারপর দেখো বিপন্ন সামুদ্রিক স্তন্যপায়ী, একটা আরো একটি বিপন্ন মানে প্রাণীদের তালিকায় আরো একটি নাম যুক্ত হলো। সেটা কি? সেটা হচ্ছে যে ভ্যাকুয়া। হোয়াট ইজ বিপন্ন তালিকায় নাম যুক্ত? সেটি হলো সামুদ্রিক স্তন্যপায়ী ভ্যাকুইটা। ভ্যাকুইটা। এই প্রাণীটি ডলফিন এবং তিমিদের মতো হলেও আকারে ছোট হয়। বর্তমানে এটি পৃথিবীর 20টি বনাঞ্চলে দেখা যায়, যা সাধারণত 50 মিটার গভীরতা। এরা কিন্তু যে জলের 50 মিটার গভীরতায় কিন্তু এরা ঘোরাফেরা করতে থাকে। তাহলে কি বললাম, যে খুব গুরুত্বপূর্ণ পাচ্ছি কিন্তু যে ভ্যাকুইটা একটা প্রাণী, যেটা কিন্তু যে বিপন্ন তালিকায় কিন্তু নাম করা, অর্থাৎ যেটা কিন্তু হারিয়ে যেতে বসেছে। ঠিক আছে, নেক্সট দেখো কি আছে। আর সরি, এটাই ছিল আমাদের লাস্ট স্লাইড। আর দেখো, আমি প্রত্যেকটা জিনিস তোমাদের কিন্তু খুব সুন্দরভাবে বুঝিয়ে বললাম। তোমাদের যদি আমাদের ক্লাসগুলি ভালো লেগে থাকে, যেহেতু আমি ক্লাসটা শেষ করছি, শেষ করার আগে তোমাদেরকে বলবো, যদি আমাদের ক্লাসগুলি ভালো লেগে থাকে তোমাদের প্রত্যেককে বলবো লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করে কিন্তু সাবস্ক্রাইব করে নিতে ভুলো না। কারণ আমাদের চ্যানেলে কিন্তু কন্টিনিউ কিন্তু খুব গুরুত্বপূর্ণ কন্টেন্ট কিন্তু প্রোভাইড করি আমরা। অর্থাৎ আমাদের ক্লাস থাকে প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা সাবজেক্টের কনসেপ্ট প্লাস এমসিকিউ থাকে, ঠিক আছে, এবং এক্সাম ওরিয়েন্টেড সমস্ত নোটিফিকেশান বলো, সমস্ত নিউজ কিন্তু থাকে আমাদের চ্যানেলে। বুঝে গেল? এটাই বলবো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের খুবই কাজে আসবে। আর কি, আমাদের চ্যানেল দেখতে থাকো এবং নিজেদের প্রস্তুতি করতে থাকো। চলো তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং আস। থ্যাংক ইউ।